আমাদের আজকে একটু টাইম লাগতে পারে, ঠিক আছে, একটু টাইম লাগতে পারে, কারণ একটু টপিকটা বড় আছে। সেটা হচ্ছে আমি এই জন্য একটু তাড়াতাড়ি টেনে যাই। আপনারা যদি না বুঝেন, মানে আমি একটা পয়েন্ট খুব বেশি রিপিট করবো না, বাট আপনারা যদি না বুঝেন আমি তাহলে রিপিট করবো, ঠিক আছে? না বুঝলে আমাকে বলেন, বাট অন্য দিনের মতো এত বেশি রিপিট করে আমি বলবো না। সো দেখেন, ফার্স্টে আমরা পড়ছিলাম হচ্ছে, এইটা তো আমাদের চ্যাপ্টার সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ। সিঙ্গেল সোর্স বলতে আমরা বুঝাচ্ছিলাম যে একটা সোর্স আমার গিভেন থাকবে, সেই সোর্স থেকে আমি বাকি সকল ভার্টেক্সের হচ্ছে শর্টেস্ট পাথ বা শর্টেস্ট ডিস্টেন্স সেটা হচ্ছে আমরা ক্যালকুলেট করবো। শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে ভ্যালুটা, যে কত কিলোমিটার, আর পাথ হচ্ছে কোন রাস্তা বরাবর আমি গেলাম, রাস্তাটা হচ্ছে পাথ, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে ক্যালকুলেটিং ওয়েট অফ এ পাথ, মানে একটা পাথের ওয়েট বলতে আমরা বুঝাই হচ্ছে যে ওই পাথ বরাবর যতগুলো এজ আছে তাদের ওয়েটের যোগফল। যেরকম এই পাথের টোটাল, এই পাথের ওয়েট হচ্ছে 2 + 5 + 1, ঠিক আছে, 7 + 8, ঠিক আছে? এরপর হচ্ছে শর্টেস্ট পাথ। শর্টেস্ট পাথ হচ্ছে কনসেপ্টটা ছিল এরকম যে একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে যাওয়ার আসলে অনেকগুলা পাথ থাকতে পারে, কিন্তু কোন পাথের ওয়েট সবচেয়ে মিনিমাম সেই পাথটাকে আমরা বলতেছি হচ্ছে শর্টেস্ট পাথ, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে এই ছিল কনসেপ্ট শর্টেস্ট পাথ। এরপর আমরা ভ্যারিয়েশন দেখছিলাম শর্টেস্ট পাথের, যে সিঙ্গেল সোর্স সিঙ্গেল, এটা আমি রিপিট করতেছি না, ঠিক আছে? এরপর আমরা প্রিমস ভার্সেস ডায়াস্টাস অ্যালগরিদম দেখছিলাম, ঠিক আছে, যে কোথায় আসলে আমাদের চেঞ্জটা আসে। এরপরে এই জিনিসটা আজকে আমাদের লাগবে, রিল্যাক্সেশন, ঠিক আছে? আমরা গতদিন বলছিলাম যে রিল্যাক্সেশন জাস্ট একটা টার্ম, আপাতত জাস্ট এটা কোনো মতে মাথায় রাখেন। দেখেন, রিল্যাক্সেশন এই কনসেপ্টটা এখন একটু বুঝে যান, ঠিক আছে? এই যে কারণ হচ্ছে বেলম্যান ফোর্ড, আমরা আজকে আরেকটা অ্যালগরিদম পড়বো, এখানে রিল্যাক্সেশন কথাটা অনেকবার আসবে। দেখেন, রিল্যাক্সেশন মানে কি, ধরেন এই আমার দুইটা ভার্টেক্স, ঠিক আছে, একটা হচ্ছে ধরেন ভার্টেক্সের কোনো নাম নেই, ঠিক আছে, এবার এদের মধ্যে এজটা হচ্ছে আনডিরেক্টেড, ঠিক আছে, এজটা হচ্ছে আনডিরেক্টেড। সাপোজ এইটার ভ্যালু হচ্ছে 5, এটার ভ্যালু হচ্ছে সাপোজ 3, ঠিক আছে? এরপরে এইটা হচ্ছে, আর ওয়েট, সরি ইনফিনিটি দিচ্ছি কেন, এটার ওয়েট ধরেন হচ্ছে 8, না 2, 3। আচ্ছা, এখন দেখেন, এইখানে রিল্যাক্সেশনের কনসেপ্ট হচ্ছে আপনি আইদার এটাকে ইউ ধরবেন বা এটাকে, মানে আপনি সাপোজ আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে যে কোনোটা ইউ হতে পারে, যে কোনোটাই ভি হতে পারে, ঠিক আছে? সো ধরেন এটা হচ্ছে আমার ইউ আর এটা হচ্ছে আমার ভি। সো আমি যদি এইখান থেকে বলেন তো এটাকে ইউ ধরি আর এটাকে ভি ধরি, তার মানে বলেন তো ডিভির ভ্যালু কত? ডিভি, ডিভি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 3, ঠিক আছে? আর ডিইউ, ডিইউর ভ্যালু কত? ডিইউর ভ্যালু হচ্ছে আমার 5। আর ওয়েট অফ ইউভি কত? ওয়েট অফ ইউভি কত? ওয়েট অফ ইউভি হচ্ছে 3। তার মানে এদের দুইজনের যোগফল হচ্ছে 8, ঠিক আছে? তার মানে বলেন ডিভি এর ভ্যালু বড় নাকি এই জিনিসটার ভ্যালু বড়? এইটার ভ্যালু বড়, তার মানে হচ্ছে আমার ভি এর ওয়েট চেঞ্জ হবে না, ঠিক আছে? আর যদি সাপোজ হচ্ছে আমি এখানে ভি এর ভ্যালু সাপোজ 3 না হয় আমি যদি বলতাম 13, ঠিক আছে, যদি এটা 13 হইতো তখন কি হইতো? 5 + 3 8, এটা দিয়ে হচ্ছে আমার নতুন ভ্যালুটা আপডেট হতো। তার মানে জিনিসটা এটাই, যে ইফ ডিস্টেন্স অফ ভি ইজ গ্রেটার দেন ডিস্টেন্স অফ ইউ প্লাস ওয়েট অফ ইউভি, তাহলে হচ্ছে ডিস্টেন্স অফ ভি ইকুয়াল টু ডিস্টেন্স অফ ইউ প্লাস ওয়েট অফ ইউভি। তার মানে এই কাজটাকে আমরা বলি হচ্ছে রিল্যাক্সেশন, ঠিক আছে? এই কাজটাকে আমরা বলি হচ্ছে রিল্যাক্সেশন। আচ্ছা, স্যার এখানে স্যার ওই যে ডব্লিউ অফ ইউ কমা ভি ইকুয়াল 3 টাকে এই যে ওয়েট অফ ইউ কমা ভি, এই যে এদের ওয়েট হচ্ছে 3, এই যে ইউ থেকে ভি তে যাওয়ার ওয়েট হচ্ছে আমার 3, সেটা লিখছি, এই যে ওয়েট এটা ইকুয়াল 3 ইকুয়াল 8 কেন, মানে 3 ইকুয়াল 8? এইটা। আচ্ছা, জিনিসটা আপনি একটু কনফিউজিং হয়ে গেছে, এইটা প্লাস এইটা, বুঝতে পেরেছেন? এটা প্লাস এটা। আচ্ছা, এখন দেখেন, এটা তার মানে হচ্ছে আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আমার কোন যে কোনোটা ইউ যে কোনোটা ভি হতে পারে, ঠিক আছে? বাট আমরা অ্যালগরিদম অনুসারে জানি যে ভার্টেক্সটা এক্সপ্লোর হয় সেটা হচ্ছে ইউ, আর যেটা হচ্ছে তার অ্যাডজাসেন্ট যারা থাকে তারা হচ্ছে ভি। সো এইভাবে তখন আমি ইউ এবং ভি কে আমি ডিফাইন করে ফেলি, ঠিক আছে? বাট আনডিরেক্টেড গ্রাফ যদি হয়, আনডিরেক্টেড এস যদি হয়, সেক্ষেত্রে আমার যে কোনোটা ইউ হতে পারে, যে কোনোটা ভি হতে পারে, ঠিক আছে? বাট অ্যালগরিদমে আমি কোনটাকে ইউ ধরবো কোনটাকে ভি ধরবো সেটাকে আমি নিজের মতো করে সেট করে নিই, যে যেটাকে আমি এক্সপ্লোর করবো সেটা ইউ, আর যারা এক্সপ্লোরড হবে বা যারা ভিজিট হবে তারা হচ্ছে আমার ভি। এটা হচ্ছে আমার অ্যালগরিদমের রুলস। আচ্ছা, কিন্তু যখন আমার একটা গ্রাফ ডিরেক্টেড হয়, যখন আমার একটা গ্রাফ ডিরেক্টেড হয়, সাপোজ 5 3 আর এখানে 13, তখন অলওয়েজ হচ্ছে আমার শুরুটা স্টার্টিংটা ইউ। এই রিল্যাক্সেশনের ক্ষেত্রে স্টার্টিংটা হচ্ছে আমার ইউ, এন্ডিংটা হচ্ছে ভি। এটা লিখে রাখেন মাথায়, এটা মাথার মধ্যে ঢুকায় রাখেন। রিল্যাক্সেশনের ক্ষেত্রে প্রথমটা ইউ বলতে আসলে প্রথম প্যারামিটার, ঠিক আছে? প্রথম প্যারামিটারটা হচ্ছে স্টার্টিং, পরের প্যারামিটারটা হচ্ছে আমার এন্ডিং, ঠিক আছে?
এখন দেখেন তো আমার রিল্যাক্সেশনটা কিরকম হবে, এখানে আমার ডিস্টেন্স অফ ভি, এখানে আবার সেম ডিস্টেন্স অফ ভি ইজ ইকুয়াল 13, আর এই রাস্তা দিয়ে আমার আসলে লাগবে হচ্ছে 5 + 3 8। ঠিক আছে, সো 8 কে কি করবে, 8 যেহেতু ছোট সে 13 কে রিপ্লেস করে এই যে 8 বসিয়ে দেবে। তো এটাই হচ্ছে আমার রিল্যাক্সেশন, এটাই হচ্ছে আমার রিল্যাক্সেশন। বোঝা যাচ্ছে? রিল্যাক্সেশন কনসেপ্টটা বোঝা যাচ্ছে? জাস্ট ওই বড় ভ্যালুকে ছোট ভ্যালু দিয়ে রিপ্লেস করাটাকেই বলে রিল্যাক্সেশন। ঠিক আছে, এখন রিল্যাক্সেশনে জাস্ট প্রথম ইফটা কেন, যে আসলে রিপ্লেস করা যায় কিনা সেটা আমরা আগে চেক করি। যদি রিপ্লেস করা যায় দেন রিপ্লেস, এই ইফটা হচ্ছে আমরা রিপ্লেস করা যায় কিনা সেটা চেক করি। সো এটা হচ্ছে রিল্যাক্সেশন। সো আমরা রিল্যাক্সেশনে আমাদের তো ডায়াকস্ট্রাস অ্যালগরিদম খেয়াল আছে, রাইট? সো ডায়াকস্ট্রাস অ্যালগরিদমে হচ্ছে আমাদের কি করা লাগে, রিল্যাক্সেশন কনসেপ্টটা আমার ইউজ করা লাগে। সো এরপর হচ্ছে আমরা ডায়াকস্ট্রাস অ্যালগরিদম দেখছি। ঠিক আছে, এখানে আমি কিছু বলবো না সিমুলেশন, কারণ এটা গত ক্লাসে শেষ। এরপর আমরা একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট পড়ছিলাম, ওয়েট রিডাকশন। ওয়েট রিডাকশনের কনসেপ্টটা কি ছিল খেয়াল আছে? ওয়েট রিডাকশনের কনসেপ্টটা ছিল এরকম যে আমি একটা গ্রাফ আমাকে গিভেন থাকবে। ঠিক আছে, এখন আমার সাপোজ জিজ্ঞেস করলাম যে এখানে এ থেকে ই এর শর্টেস্ট পাথ কোনটা, আপনি বললেন এ থেকে ই এর শর্টেস্ট পাথ হচ্ছে এই রাস্তাটা, কারণ এখান দিয়ে গেলে লাগে 35, এখান দিয়ে লাগে গেলে 20, 30, 40, তাহলে শর্টেস্ট পাথ অবশ্যই নিচেরটা। কিন্তু আমি বললাম এখন প্রত্যেকটা গ্রাফের প্রত্যেকটা এজ থেকে সেম অ্যামাউন্ট অফ ওয়েট মানে 8। ঠিক আছে, প্রত্যেকটা এজ থেকে আমি 8 রিডিউস করব। ঠিক আছে, এটা যে কোনো ভ্যালু হতে পারে, বাট প্রত্যেকটা এজ থেকে 8ই রিডিউস করব, 8 মানে একটা কনস্ট্যান্ট ভ্যালু। ঠিক আছে, এমন না যে এইখান থেকে 10 রিডিউস করলাম, এখান থেকে 5 করলাম, এখান থেকে 7 করলাম, না, প্রত্যেকটা এজ থেকেই সেম অ্যামাউন্ট অফ ওয়েট রিডিউস করতে হবে, এবং প্রত্যেকটা এজ থেকেই করতে হবে যে আমি আবার এই এজটাই করলাম এই এজটাতে করলাম না, না এমন না। তার মানে প্রত্যেকটা এজ এবং সেম অ্যামাউন্ট অফ ওয়েট আমি রিডিউস করলে শর্টেস্ট পাথ সেম থাকে কিনা। সো আমি এখান থেকে প্রত্যেকটা থেকে 8 রিডিউস করলাম, 20 হয়ে গেল 12, 10 হয়ে গেল 2, 10 হয়ে গেল 2, 15 হয়ে গেল 7, 20 হয়ে গেল 12। সো আমরা পরে দেখলাম যে এইখানে আমরা দেখলাম যে শর্টেস্ট পাথ আসলে চেঞ্জ হয়ে যেতে পারে, চেঞ্জ হয়ে যেতে পারে, এই কথাটা ইম্পর্টেন্ট, চেঞ্জ যে হবেই তা না, চেঞ্জ হয়ে যেতে পারে। সো আমি যদি আপনাকে এখানে হ্যাঁ একটা স্টেটমেন্ট দিই যে শর্টেস্ট পাথ চেঞ্জেস, ঠিক আছে, আফটার রিডিউসিং দ্য সেম অ্যামাউন্ট অফ ওয়েট ফ্রম অল দ্য এজেস অফ এ গ্রাফ। ঠিক আছে, জাস্টিফাই দ্য স্টেটমেন্ট, আপনি বললেন ট্রু, এই কথাটা ট্রু, এই কথাটা কিন্তু ট্রু না। ঠিক আছে, শর্টেস্ট পাথ চেঞ্জেস মানে আমি বোঝাচ্ছি যে শর্টেস্ট পাথ অলওয়েজ চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এরকম ওয়েট রিডিউস করে ফেলি সে অলওয়েজ চেঞ্জ হয়ে যাবে, কিন্তু অ্যান্সারটা কিন্তু চেঞ্জ নাও হতে পারে। ঠিক আছে, সো আপনাকে তখন কিন্তু সেটা ধরতে হবে যে এটা আমি কি বলছি, যে শর্টেস্ট পাথ মে চেঞ্জ বলছি নাকি চেঞ্জেস বলছি। ঠিক আছে, সো এখানে কিন্তু কথার প্যাচ আছে। ঠিক আছে, যেরকম এটা একটা কথার প্যাচ। সো এরপরে আমরা অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি পড়ছি শর্টেস্ট পাথের। ঠিক আছে, অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি আমরা কভার করছি না? হ্যাঁ কভার করছিলাম, বলছিলাম যে আপনাদেরকে একটু দেখে নিতে হবে। আচ্ছা, এরপরে আসতেছি, এখান থেকে হচ্ছে আমাদের টপিক শুরু, এখান থেকে আজকে আমাদের টপিক শুরু, সেটা হচ্ছে এখানে হেডারটা হচ্ছে নেগেটিভ ওয়েট। ঠিক আছে, হেডারটার নাম হচ্ছে নেগেটিভ ওয়েট, তার মানে একটা গ্রাফে আমার কিছু ওয়েট নেগেটিভ থাকতে পারে। ঠিক আছে, এই যে এখানে দেখেন একটা ওয়েট হচ্ছে আমার নেগেটিভ ভ্যালু। ঠিক আছে, আচ্ছা দেখেন নেগেটিভ ওয়েট যদি থাকে, বলেন হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স ফ্রম এ টু ই, বলেন এ থেকে ই এর শর্টেস্ট ডিস্টেন্স কত? ডিস্টেন্স বলতে পারেন, পাথ বলতে পারেন, ডিস্টেন্সই বলেন, এ থেকে ই এর শর্টেস্ট ডিস্টেন্স কত? স্যার 19। বাকিরা? স্যার 19। স্যার 19 এ থেকে ডি থেকে ই। 90। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন দেখেন আপনাকে একটু কনসেপ্টটা বুঝাই। ঠিক আছে, আপনাকে একটু কনসেপ্টটা বুঝাই। এখানে আপনি ডিস্টেন্সের ক্যালকুলেশন না আসেন, এখানে আমি ডিস্টেন্সের চেয়ে আমি ধরেন এ থেকে বি তে যাইতে আমার রিক্সা ভাড়া দেওয়া লাগে, রিক্সা ভাড়া দেই হচ্ছে 12 টাকা। এ থেকে বি তে যাবো রিক্সা করে, এটা হচ্ছে 12 টাকা, এটা হচ্ছে ভাড়া, যে রিক্সার ভাড়া কত। তাহলে বলেন বি থেকে সি তে পরে আসেন, সি থেকে ই তে যেতে আমার রিক্সা ভাড়া কত দেওয়া লাগে? 20 টাকা। এ থেকে ডি তে যেতে আমার রিক্সা ভাড়া কত দেওয়া লাগে? রিক্সাওয়ালাকে আমি দিচ্ছি 7 টাকা দিচ্ছি। ডি থেকে ই তে যেতে রিক্সা ভাড়া কত দেওয়া লাগে? 12, তাই না? এইবার বলেন বি থেকে সি তে যেতে আমার রিক্সা ভাড়া কত দেওয়া লাগতেছে? রিকশাওয়ালা আমাকে টাকা দেবে। রিক্সাওয়ালা আমাকে টাকা দিচ্ছে, রাইট। ঠিক আছে, জিনিসটা উল্টা হয়ে যাচ্ছে, যে বি থেকে যখন সি তে যাচ্ছি রিক্সাওয়ালা আমাকে টাকা দিচ্ছে। এখন আমি যখন টাকা পাবো, ঠিক আছে, আমি তো সবসময় চাই যে আমার সবচেয়ে শর্টেস্ট পাথের কনসেপ্টটা কি, যে আমি এই পাথ দিয়ে গেলে আমাকে 19 টাকা দিতে হবে। ঠিক আছে, আর এই পাথ বরাবর গেলে আমি আপাতত দৃষ্টিতে 20 + 32 30
এই রাস্তা দিয়ে গেলে আমাকে 30 টাকা দিতে হবে, আমি দিব হচ্ছে 19 টাকা। তার কারণ কি, আমি সবসময় চাবো আমার পকেটের টাকা যাতে কম খরচ হয়, ঠিক আছে? কিন্তু আমরা এখন যদি চিন্তা করি যে এই রাস্তাটা দিয়ে যদি আমি যাই, আমি কি করব? আমি যদি চালাক হয়ে থাকি, আমি এ থেকে বি তে যাবো একবার 12 টাকা দিয়ে, এরপরে কি করব? বি থেকে সি তে যাবো, সি থেকে বি তে আসবো, বি থেকে সি তে, কারণ এইখানে আমি যদি ঘোরাঘুরি করতে থাকি আমি তো ভাই টাকা পাই, ঠিক আছে? এটা কি বুঝতে পারছেন? কনসেপ্টটা কি বুঝলেন? দেখেন, আমি প্রথমে 12 টাকা খরচ করে বি তে আসলাম, 12 টাকা খরচ করে বি তে আসলাম, এরপর বি থেকে যখন সি তে যাবো, আমার কি হবে? পকেটে আমার কাছে আর অ্যাডিশনাল টাকা আসবে। তো আমি দেখলাম, ও বাবা, এই রাস্তা দিয়ে যা আসা করলে দেখি কি সুন্দর টাকা পাওয়া যায়, তাহলে আমি আর খালি সারা জীবন এই রাস্তা দিয়ে ঘুরতেই থাকবো, আমি জীবনেও এখান দিয়ে বের হব না, আমি খালি -2 -2 -2 -2 -2 করতেই থাকবো, আমি রিক্সাওয়ালার কাছে টাকা নিতেই থাকবো, তাই না? কনসেপ্টটা কি বুঝতে পারছেন? তার মানে বলেন, আপনি কি কখনো এই লুপটাকে শেষ করতে চাবেন? হ্যাঁ স্যার। শেষ করতে চাবেন না। এখন বলেন, তাহলে এ থেকে ই তে গেলে আপনাকে কত খরচ করতে হবে? বলেন, এ থেকে ই তে যাওয়ার মিনিমাম কস্ট কত? এ থেকে ই তে যাওয়ার ভেবে বলেন এবার। জিরো কস্টে zero. চলে যাওয়া যায় স্যার। জিরো না, জিরো না, তো হবে না স্যার, এক্সট্রা আরো স্যার পাবো। মাইনাস ইনফিনিটি। কারণ কি, আমি এখান থেকে যেতেই থাকবো, আমি এখান থেকে এই ইতে আমি কোনোদিন আসবোই না। কারণ কি, ইতে আসার আগেই আমি মানে টাকা পাইতেই থাকবো, আমি জীবন এখান থেকে বেরোইতে চাবো না। এটা হচ্ছে আমার কনসেপ্ট, বুঝতে পারছেন? তার মানে কনসেপ্টটা কি দেখেন, তার মানে যদি আমার এই জায়গাতে একটা ভিজিটেড এর কনসেপ্ট থাকবে না না, তো? ভিজিটেডের কনসেপ্ট না, এখানে কোনো ইমপ্লিমেন্টেশনের কনসেপ্ট না। আমি বলি, আমি একটু সামারাইজ করি তাহলে বুঝতে পারবেন। তার মানে দেখেন, এই ধরনের কেসে যদি আমার কোনো একটাতে নেগেটিভ ওয়েট থাকে, তাহলে আমি জিনিসটা কি, আসলে আমার কোনো একটা রাস্তা থেকে আরেকটা রাস্তায় যাওয়ার কোনো শর্টেস্ট পাথ নাই। কারণ কি, এখানে কোনো শর্টেস্ট পাথ বলে কোনো জিনিসই নাই। এখানে শর্টেস্ট পাথ হচ্ছে ইনফিনিটি, মানে মাইনাস ইনফিনিটি, নেগেটিভ ইনফিনিটি, মাইনাস কনসেপ্টে ইনফিনিটি, মানে আমি এইখানে আসলে একটা ইনফাইনাইট লুপে পড়ে যাব, কারণ আমার শর্টেস্ট পাথ হচ্ছে গ্রিডি, ঠিক আছে? সে চাবে ইতে যাওয়ার জন্য সবচেয়ে কস্ট মিনিমাইজ করতে। তো এইখান থেকে ঘোরাঘুরি করলে সে যদি আরো মিনিমাম, প্রত্যেক স্টেপে আরো মিনিমাম নিতে পারে, তাহলে আমি কেন ইতে যাব? তার মানে কিন্তু আসলে লজিক্যালি এ থেকে ইতে আমি আসলে কোনোদিন যাবই না, ঠিক আছে? তার মানে এই ধরনের কেসে শর্টেস্ট পাথ এক্সিস্ট করে না, ঠিক আছে? এটার অ্যান্সার হচ্ছে শর্টেস্ট পাথ এক্সিস্ট করে না। এটা বুঝতে পারছি? বুঝতে পারছেন কেন শর্টেস্ট পাথ এক্সিস্ট করে না? সবাই কি জি স্যার, বুঝতে, যেহেতু আসলে ঠিক আছে? নেগেটিভের কোনো লিমিট নাই এখানে। রাইট, নেগেটিভ কোনো লিমিট নাই, তার মানে আমি এখানে ইচ্ছা মতো আমার কস্ট কমাইতে পারবো। তার মানে এখানে আমি শর্টেস্ট পাথ, মানে শর্টেস্ট পাথ আছে, সেই শর্টেস্ট পাথটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, ঠিক আছে? মানে এত কম ভ্যালু, এখানে এত কম, আমি একদিন হয়তো ইতে যাব, ঠিক আছে, হয়তো যাব, কিন্তু আমি যদি এখানে খালি টাকা পাইতেই থাকি, তাহলে আসলে মানে থিওরিটিক্যালি আমি কোনোদিন যাব না। কিন্তু ওই যে ইনফিনিটি কনসেপ্টে যদি চিন্তা করি, হ্যাঁ, কোনো এক সময় হয়তো আমি যাব, ঠিক আছে? বাট তখন আমি একেবারে ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি কস্ট নিয়ে আমি ইতে আসবো। তার মানে আমার পয়েন্টটা হচ্ছে, দেখেন, এই পয়েন্টটা যদি বুঝে থাকেন, তাহলে দেখেন এ থেকে ডি, হ্যাঁ, মানে আমার শর্টেস্ট পাথ আপনারা যেটা বলছেন যে এ ডি ই, এখান দিয়ে আপনার গেলে কস্ট হবে হচ্ছে 19, এটা কি আসলে শর্টেস্ট পাথ? অ্যাকচুয়ালি নো সলিউশন হেয়ার, ঠিক আছে? কিন্তু এখানে আসলে কোনো সলিউশন নাই এটার, ঠিক আছে? সো এখন দেখেন, কারণ কি, ভিজিটিং বি সি বি, ঠিক আছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড না, বি থেকে সি, সি থেকে বি for infinite times will keep reducing the distance from A to E infinite times, ঠিক আছে? তার মানে জিনিসটা হচ্ছে, এটা মুখে যেটা বলছে এতক্ষণ সেই কথাটাই এখানে একটু ফর্মালি লিখছি, ঠিক আছে? সো এটা আমরা গেলাম, ঠিক আছে? তার মানে একটা কনসেপ্ট বুঝলাম যে একটা গ্রাফে যদি নেগেটিভ এস থাকে, এই কনসেপ্টটা মাথায় রাখি, আমরা এখনই এটা একটু কন্ট্রাডিক্ট করবো। তার মানে আমরা একটা কথা বললাম, লেখেন কথাটা, লেখেন, সেই কথাটা হচ্ছে, একটা গ্রাফে যদি কোনো নেগেটিভ এস থাকে, তার মানে সেখানে শর্টেস্ট পাথ আসলে ইম্পসিবল, বা শর্টেস্ট পাথের মানে শর্টেস্ট পাথটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, শর্টেস্ট ডিসটেন্সটা হচ্ছে মাইনাস ইনফিনিটি। মানে এটা এত ছোট হইতে থাকবে যে এটাকে আমরা আসলে কোনোদিন ক্যালকুলেট করতে পারবো না। আর যেটাকে আমরা ক্যালকুলেট করতে পারি না, সেটাকে বলি আমরা নো সলিউশন, ঠিক আছে? বুঝতে পারছি আমি কি কনসেপ্টটা বুঝাতে পারলাম? এই কনসেপ্টটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট। স্যার সেন্টেন্সটা আরেকবার স্যার প্লিজ স্যার। সেন্টেন্সটা হচ্ছে, ধরেন একটা গ্রাফে যদি আমার নেগেটিভ
ওয়েটের এজ থাকে, নেগেটিভ ওয়েটের এজ থাকে, তাহলে সেই গ্রাফের মধ্যে শর্টেস্ট পাথ বিদ্যমান না। ঠিক আছে, শর্টেস্ট পাথ এক্সিস্ট করে না, বা শর্টেস্ট ডিসটেন্স ক্যালকুলেট করা যায় না। ঠিক আছে, বলেন। স্যার জাস্ট একটু এক লাইনে আবার একটু বলতে পারবেন? আমার না, আমি আপনার কথাটা ক্লিয়ারলি একটা শুনছিলাম না। গ্রাফে যদি নেগেটিভ ওয়েটের এজ থাকে, তাহলে সেই গ্রাফে শর্টেস্ট পাথ, ঠিক আছে, কোনো ভার্টেক্স থেকে কোনো ভার্টেক্সের শর্টেস্ট পাথ ক্যালকুলেট করা সম্ভব না। ওকে স্যার। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন, এইবার এইটাতে আসি। বলেন তো আগের গ্রাফের সাথে এই গ্রাফের চেঞ্জ কি, বলেন তো। দেখেন তো আগের গ্রাফের সাথে এই গ্রাফের চেঞ্জ আছে, একটা চেঞ্জ। ডিরেক্টেড গ্রাফ স্যার এটা Exactly. ডিরেক্টেড এক্স্যাক্টলি, আগের গ্রাফটা দেখেন, আগের গ্রাফটা হচ্ছে আনডিরেক্টেড, এই গ্রাফটা হচ্ছে ডিরেক্টেড, তার মানে একটা চেঞ্জ করছি, বোঝা যাচ্ছে। এইবার বলেন এইখান থেকে এ থেকে ইতে যাওয়ার শর্টেস্ট পাথ কত, শর্টেস্ট ডিসটেন্স কত এ থেকে ইতে যাওয়ার? এডিই হবে স্যার। হ্যাঁ, স্যার 19 এডিই হবে স্যার এখানে। ADE। ঠিক আছে, এইবার হচ্ছে হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিসটেন্স ফ্রম A to E, এন্ড এটা জিজ্ঞেস করতেছি, ADE কি শর্টেস্ট ডিসটেন্স এই ক্ষেত্রে? ইয়েস, যার কারণে এখানে তো সি Yes, থেকে বি তে ব্যাক exactly. করতে পারবে না। এইবার বলেন আগে তার মানে জিনিসটা কি হইলো, আগে তার মানে জিনিসটা আমরা কি বুঝলাম, যে নেগেটিভ ওয়েটের এজ যদি থাকে তাহলে আমরা সলিউশন পাচ্ছিলাম না, তাই না? নেগেটিভ ওয়েটের এজ যদি থাকে সলিউশন পাচ্ছিলাম না। এইখানে তো দেখলাম যে নেগেটিভ ওয়েটের এজ আছে, কিন্তু এখানে তো আসলে দেখেন, এখানে আসলে এই শর্টেস্ট ডিসটেন্স হচ্ছে এটা। কারণ কি, এ থেকে বিতে যাব 12 টাকা দিয়ে, বি থেকে সিতে যাব 2 টাকা আমি পাবো, কিন্তু সি থেকে কিন্তু বিতে যাওয়ার আমার কোনো রাস্তা নাই, বুঝতে পারছেন? সি থেকে বিতে যাওয়ার আমার কোনো রাস্তা নেই, তো আমি ব্যাক করে আবার বিতে এসে যে এখানেই ঘোরাঘুরি করতে থাকবো, সেই জিনিসটা আমার সম্ভব হচ্ছে না। ঠিক আছে, এরপরে তার মানে এখানে আমি 2 টাকা কমাইলাম, এরপরে আমি কি সি থেকে ইতে যাইতে আমার আরো 20 টাকা দেওয়া লাগবে। ঠিক আছে, তাহলে এখানে গেলে তার মানে এটা একটা ফাইনাইট ওয়ে, এটা কিন্তু একটা ফাইনাইট রাস্তা। ঠিক আছে, 12 মাইনাস এখানে হচ্ছে 30, কিন্তু আবার এইখান থেকে যদি যাই 7 প্লাস 12 19, তার মানে এটা কম, তার মানে এটা হচ্ছে আমার শর্টেস্ট পাথ, তার মানে এখানে এক্সিস্ট করে। তার মানে আপনারা যা বুঝলেন সেখান থেকে বলেন তো তাহলে কি করা যায়। মানে আমরা সামারিটা, তার মানে আসলে যে একটা গ্রাফের মধ্যে নেগেটিভ এজের ওয়েট থাকলেই যে সেখানে সলিউশন থাকবে না, এটার কোনো কথা নাই। কখন ডাইরেক্টেড এজ হলে স্যার সলিউশন থাকবে, ডিরেক্টেড এর জন্য সলিউশন থাকবে, আর আনডিরেক্টেড এর জন্য একটা এজে যদি, তার মানে আমরা এইভাবে কনক্লুড করতেছি। ঠিক আছে, এখন কনক্লুড করতেছি না, আরো টুইস্ট আছে সামনে, আরেকটু টুইস্ট আছে। সেটা হচ্ছে তার মানে একটা এটা কি আনডিরেক্টেড গ্রাফ, কোনো ডিরেকশন নাই, সেটাতে যদি আমার একটা নেগেটিভ ওয়েটের এজ থাকে, তার মানে ওখানে আনডিরেক্টেড যদি হয়, চোখ বন্ধ করে বলে দিব যে এখানে কোনো সলিউশন নাই। একটা এজ যদি ডিরেক্টেড হয়, সেখানে যদি নেগেটিভ ওয়েটের এজ থাকে, তাহলে জিনিসটা কি বলেন তো, তাহলে আমরা বলতে পারবো যে সেখানে আসলে সলিউশন আছে, কিন্তু এই কথাটা আমরা বলবো না সলিউশন আছে। আমরা এখন নেক্সট টুইস্টটা দেখবো যে আসলে এই ক্ষেত্রেও আমাদের সলিউশন নাও থাকতে পারে। ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রেও তার মানে কর্নার কেস আছে, ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রেও। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা এত কথা দিয়ে আসি। এইবার দেখেন, আচ্ছা এইবার দেখেন এই কথাটা আগে দেখেন, ইফ এ আনডিরেক্টেড কানেক্টেড গ্রাফ কন্টেইনস এ নেগেটিভ, দেখেন আনডিরেক্টেড কানেক্টেড গ্রাফ যদি একটা নেগেটিভ ওয়েটের এজ থাকে, দেন দ্য গ্রাফ ডাজেন্ট হ্যাভ এ ফাইনাইট শর্টেস্ট পাথ। ডাজেন্ট হ্যাভ এ, মে নট, এইসব বলে কোনো কথা নাই। যদি একটা আনডিরেক্টেড গ্রাফে একটাই নেগেটিভ ওয়েটের এজ থাকে, তাহলে সেখানে কোনোদিনও ফাইনাইট শর্টেস্ট পাথ থাকবে না, ফাইনাইট শর্টেস্ট পাথ থাকবে না। ঠিক আছে, আচ্ছা হোয়াট অ্যাবাউট ডিরেক্টেড গ্রাফ? তাহলে ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আমরা আবার সেটা কনসেপ্ট একটু উল্টা দেখলাম, যে না এখানে তো আবার নেগেটিভ ওয়েটের এজ আছে, তারপরে আমি আসলে শর্টেস্ট পাথ পাচ্ছি। কিন্তু কখন আমার, কিন্তু ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রেও টুইস্ট আছে, ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রেও আমরা সলিউশন নাও পেতে পারি। সেই কেসটাকেই বলছি যে ইফ এ ডিরেক্টেড গ্রাফ কন্টেইনস এ নেগেটিভ ওয়েট সাইকেল, নেগেটিভ, দেখেন এই কথাটা লেখেন, নেগেটিভ ওয়েট সাইকেল, দেখেন নেগেটিভ, এটা দেখেন আবার হাইলাইট করতেছি, নেগেটিভ ওয়েট, এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে টার্মটা, সেটা হচ্ছে নেগেটিভ ওয়েট সাইকেল। তার মানে ইফ এ ডিরেক্টেড গ্রাফ কন্টেইনস এ নেগেটিভ ওয়েট সাইকেল, দেন দ্য গ্রাফ ডাজন্ট হ্যাভ এনি ফাইনাইট সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ। এখন নেগেটিভ ওয়েট সাইকেল বলতে আমরা কি বুঝি?
আমরা এখন দেখবো যে তার মানে একটা ডিরেক্ট, তার মানে আমরা বুঝলাম যে ডিরেক্টেড গ্রাফে জাস্ট একটা এজে যদি নেগেটিভ ওয়েটের এজ থাকে, একটা এজে যদি নেগেটিভ ওয়েট থাকে, তাহলেই আমরা বলতে পারবো না যে সেখানে সলিউশন নাই। সেখানে কি থাকতে হবে বলেন তো? সেখানে একটা নেগেটিভ ওয়েটের সাইকেল থাকতে পারে। জাস্ট এই এক্সাম্পলটাতেই দেখেন, এই এক্সাম্পলটাতেই দেখেন, এখানে দেখেন, এইখানে আমি কি করলাম, আরেকটা -3 লাগাই দিলাম, মানে এই দেখেন সাইকেল বানাই দিয়েছি, একটা সাইকেল বানাই দিয়েছি, বুঝতে পারতেছেন? এইবার দেখেন, যখনই আমি এখানে একটা সাইকেল ক্রিয়েট করে দিলাম, এইবার বলেন তো এইখানে কি শর্টেস্ট পাথ আছে? এইখানে না, কি স্যার, এ স্যার, থেকে এখানে এই বিতে চক্রাকার যাওয়ার মধ্যে শর্টেস্ট থাকবো না, পাথ স্যার। আছে? নাই। দেখেন, কারণ এ থেকে বিতে যাবে 12 টাকা দিয়ে, বি থেকে সিতে যাবে -2 টাকা দিয়ে, আবার সে যখন দেখবে ওরে এইখান দিয়ে গেলে তো আবার টাকা কমে, ঠিক আছে, সে সঙ্গে সঙ্গে কি করবে, দিবে আবার এখান দিয়ে -3, এরপরে আবার -2, এই যে সে চক্করে পড়লো। এই রাস্তা বরাবর গেলে তার কিন্তু খরচ কমতে থাকে, এই রাস্তা বরাবর গেলে তার কিন্তু খরচ কমতে থাকে। বুঝতে পেরেছেন? এটা কি বোঝা গেছে? তার মানে নেগেটিভ ওয়েটের সাইকেল। এইবার দেখেন নেগেটিভ ওয়েট সাইকেল বলতে কি বুঝি, আরো আসতেছে, আরেকটা এক্সাম্পল দিই, বলেন তো। এখানে যদি -3 না দিয়ে 1 দিতাম, আচ্ছা সরি 1 না, আচ্ছা ধরেন 10 দিতাম, -3 না দিয়ে আমি যদি 10 দিতাম, বলেন তো এখানে বলেন, -3 না দিয়ে আমি এখানে দিলাম 10, বলেন তো তাহলে এ থেকে ইতে যাওয়ার শর্টেস্ট পাথ কত? বলেন, -3 না দিয়ে আমি এখানে 10 দিচ্ছি, স্যার আবার লুপে পড়বে। লুপে পড়বে? হবে না স্যার? স্যার হ্যাঁ? না স্যার, কারণ আমি স্যার যদি এডি লুপ করতে 90 থাকি এইবার আমার আর কষ্ট লুপে বাড়তে পড়বে থাকবে না। স্যার। দেখেন এইবার যদি চালাক হয়ে থাকেন আর লুপে পড়বেন না, কারণ বি থেকে সিতে গেলে আপনাকে -2 টাকা দেয়, সি থেকে বিতে যখন আবার যাবেন তখন কিন্তু আপনাকে 10 টাকা নিজের পকেট থেকে খরচ করতে হবে, ঠিক আছে? তার মানে এখানে আপনার খরচ হবে +10, ঠিক আছে? তার মানে দেখেন বি থেকে সিতে যাও, আপনি যদি ডিরেক্ট একবার বি থেকে সিতে যান, জাস্ট বি থেকে সিতে যাওয়ার কস্ট হিসাব করেন, জাস্ট বি থেকে সিতে যাওয়ার, আপনি ডিরেক্ট এই রাস্তা বরাবর গেলেন, তাহলে কস্ট কত? -2। কিন্তু আপনি কি করলেন, এই সাইকেল বরাবর গেলেন, কি করলেন, বি সি বি সি এইভাবে গেলেন, মানে আমি এই রাস্তাটা কভার করলাম, তাহলে আপনার কস্ট কত দেখেন, -2। বি থেকে সিতে যাওয়ার কস্ট হচ্ছে -2, সি থেকে বিতে যাওয়ার কস্ট হচ্ছে +10, বি থেকে সিতে যাওয়ার কস্ট কত? -2। তার মানে এইবার খরচ কত লাগতেছে? 6 টাকা, ঠিক আছে? তার মানে বি থেকে সিতে ডিরেক্ট গেলে আপনার খরচ লাগে -2 টাকা, আর আপনি এই সাইকেল বরাবর গেলে আপনার খরচ লাগে হচ্ছে 6 টাকা। তার মানে আপনি যদি চালাক লোক হয়ে থাকেন জীবনে ওই সাইকেল বরাবর যাবেন না। এটা একটা ট্র্যাপ আপনার জন্য, যে উপর দিয়ে কিন্তু আবার ঠিকই 10 টাকা দিয়ে দিছে, যাতে আপনি সাইকেল বরাবর যাইতে বারবার খালি আমাকে এরকম বদার না করতে পারেন। বুঝতে পারছেন? আচ্ছা, এখন মানে দেখেন, স্যার আমার সাইকেলের টোটাল ওয়েট যদি লাস্ট এক্সাম্পলটা দিই, নেগেটিভ লাস্ট এক্সাম্পলটা দিই, তাহলে বুঝতে পারবেন। লাস্ট এক্সাম্পলটা দিই, 10 কে কেটে জাস্ট 1 করে দিলাম, বলেন এইবার এ থেকে ইতে যাওয়ার শর্টেস্ট পাথ কি? এইবার বলেন এ থেকে ইতে যাওয়ার শর্টেস্ট নাই পাথ স্যার। বলেন। নাই। নাই দেখেন, স্যার। এ থেকে ইতে যাওয়ার শর্টেস্ট পাথ এবার আবার নাই। কারণ কি বলেন তো? কারণ কি বলেন তো? কারণ -1 এ লুপে পড়বে স্যার। এক্স্যাক্টলি। এইবার দেখেন বি থেকে সি বরাবর আপনি ডিরেক্ট ভাবে যান, বি থেকে সি তে আপনি দেখেন, বি থেকে সি তে যেতে আপনার কস্ট কত লাগে? -2। কিন্তু বি থেকে সি যদি এই লুপের মধ্যে দিয়ে যান, বি সি, ঠিক আছে, ফার্স্টে এটা বি সি তে -2, এরপর সি থেকে বি +1, আবার বি থেকে সি আপনার হচ্ছে -2। তার মানে এখানে আপনার খরচ কত? -4, এখানে হচ্ছে -3। বুঝতে পারতেছেন? তার মানে ডিরেক্ট লুপে গেলে -2 লাগে, সরি ডিরেক্ট রাস্তা দিয়ে গেলে -2 লাগে, কিন্তু আপনি যদি ঘোরাফেরা করেন আরো বেশি টাকা হচ্ছে আপনি রিটার্ন পান, 3 টাকা করে আপনাকে 3 টাকা করে আপনি রিকশাওয়ালার কাছ থেকে পান। আর ডিরেক্ট এই বরাবর গেলে আপনি 2 টাকা পান, তার মানে আপনি সবসময় 3 টাকা পাইতে চাবেন। তার মানে আপনি 3 টাকা পাওয়া মানে কি, আপনি সবসময় এই লুপের মধ্যে ঘোরাঘুরি করার টেন্ডেন্সি বাড়বে আপনার। তার মানে নেগেটিভ ওয়েটের সাইকেল জিনিসটা কি মোটামুটি বোঝা গেছে না? এটাকে আমরা এখন ফর্মালি পড়ি একটু। ইন্টারেস্টিং না কনসেপ্টটা অনেক? স্যার দুইটা মান যদি সমান হয় তাহলে কি হবে? সমান হলে আপনি জাস্ট একবারই নেবেন, সমান হলে আপনি চাইলে লুপে ঘোরাঘুরি করতেও পারেন, নাও ঘোরাঘুরি করতে পারেন, ঠিক আছে? সমান চাইলে আপনার, যেহেতু আপনার টেন্ডেন্সি হচ্ছে, আপনার সবসময় টেন্ডেন্সি হচ্ছে শর্টেস্ট পাথটাকে বের করা, শর্টেস্ট পাথটাকে বের করা। সো আপনি কি করবেন, যেহেতু এখান দিয়ে আপনার কোনো খরচই হয় না,
ঠিক আছে, সো আপনি কি করবেন, জাস্ট একবার এই পাথটাকে ক্রস করবেন, বুঝতে পেরেছেন, জাস্ট একবার, ক্লিয়ার, বুঝতে পেরেছেন? আচ্ছা, সো আমরা নেক্সটে যাচ্ছি। সো এরপরে হচ্ছে নেগেটিভ ওয়েট সাইকেল। সো আমরা যে কনসেপ্টটা পড়তেছিলাম, দেখেন যেটাকে আমরা মার্ক করলাম নেগেটিভ ওয়েট সাইকেল, তার মানে হচ্ছে ডিরেক্টেড গ্রাফে আমার কখন হচ্ছে সলিউশন থাকবে না, বলেন তো কখন শর্টেজ পাথ এক্সিস্ট করবে না, যদি সেই ডিরেক্টেড গ্রাফটাতে আমার নেগেটিভ ওয়েট সাইকেল থাকে, বুঝতে পেরেছেন? সো দেখেন, তার মানে ফার্স্টে আমরা যদি এইটা হচ্ছে আমার একটা সাইকেল, ঠিক আছে, এখানে ডট 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 এভাবে দিয়ে যদি চিন্তা করি, এটা একটা সাইকেল, মানে এই যে দেখেন সাইকেল মানে কি, যে একটা সিরিজ অফ ভার্টেক্স, লাস্ট ভার্টেক্সটা কি করবে, আবার প্রথম ভার্টেক্সের সাথে কানেক্টেড হবে, এটা হচ্ছে আমার সাইকেলের কনসেপ্ট। সো দেখেন একটা সাইকেলকে আমরা চাইলে ফর্মালি এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ইফ এ গ্রাফ জি বি কমা ই কন্টেইনস এ সাইকেল সি such that সি, মানে সাইকেলটাকে আমরা বলতেছি, এই সাইকেলটাকে আমরা বলতেছি সি, তো সি কে আমরা এইভাবে বলতে পারি যে ভি ওয়ান থেকে ভি টু, ঠিক আছে, ভি টু থেকে ডট 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 ভি কে, ঠিক আছে, আর মোস্ট ইম্পর্টেন্টলি ভি কে থেকে আবার ভি ওয়ান স্টার্টিং ভার্টেক্সে চলে আসবে, তার মানে জিনিসটা হচ্ছে এই যে এরকম ভি ওয়ান ভি টু ভি কে, সেই ভি কে থেকে আবার এই ভি ওয়ান মানে কি ঘুরে সে ভি ওয়ানে আসছে, তার মানে সাইকেল, এটাই তো একটা সাইকেল। সাইকেল বলতে কি আমরা এটাই বুঝি না, সাইকেল গ্রাফ পড়ছেন না, সাইকেল গ্রাফ ডিসক্রিটে সেই সাইকেল, ঠিক আছে। এখন দেখেন ওয়েট অফ দ্য এজেস সি আর, এখন দেখেন সরি, এখন দেখেন আমরা এবার ওয়েট অফ দ্য এজেস গুলোকে বলতেছি, যে প্রথমটার ওয়েট হচ্ছে W1 W2, ঠিক আছে, তার মানে জাস্ট এই যদি বুঝতে পারছেন, এটা WK - 1 হবে আর এটা হচ্ছে WK, ঠিক আছে। ওয়েট অফ দ্য এজেস সি আর W1 W2 WK এন্ড ওয়েট অফ দ্য সাইকেল। এইবার হচ্ছে দেখেন ওয়েট অফ দ্য সাইকেল, আমরা এখন কি সাইকেলের ওয়েট ডিটারমাইন করব। সাইকেলের ওয়েট তাহলে কি হবে, ওই সাইকেলের যতগুলো এজ আছে তাদের ওয়েটের সামেশন, বুঝতে পারছেন? তার মানে ওয়েট অফ দ্য সাইকেল সি ইকুয়াল টু W1 প্লাস W2 ডট 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 WK, ঠিক আছে। তার মানে একটা সাইকেলের ওয়েট বলতে আমরা কি বুঝি বলেন, একটা সাইকেলের ওয়েট বলতে আমরা কি বুঝি বলেন, বলেন কথা বলেন। স্যার পুরো সাইকেলটা ট্রাভার্স করলাম আর সাইকেলের যতটুকু ওয়েট সামেশন পাওয়া ওয়েট যায় আর কি, ইয়েস, summation। সাইকেলে যতগুলো এজ আছে তাদের ওয়েটের সামেশনকে আমরা বলি ওই সাইকেলের ওয়েট, ঠিক আছে। সো যদি আমরা বলি যে এখন তার মানে এই নেগেটিভ ওয়েট সাইকেল বলতে আমরা কি বুঝি, নেগেটিভ ওয়েট সাইকেল আমরা বলতে কি বুঝি, যদি কোনো একটা সাইকেলের ওয়েট যদি নেগেটিভ হয়, ঠিক আছে, তার মানে W1 প্লাস W2 ইজ লেস দেন যদি 0 হয়, তার মানে সি হচ্ছে একটা সাইকেল, সি ইজ এ নেগেটিভ ওয়েট সাইকেল, তার মানে সি ইজ এ নেগেটিভ ওয়েট সাইকেল, বোঝা গেছে? আর এই ধরনের কেস যদি একটা ডিরেক্টেড গ্রাফে থেকে থাকে, তার মানে ওই ডিরেক্টেড গ্রাফে কোনো শর্টেজ পাথ নাই, ঠিক আছে। ডিরেক্টেড গ্রাফে একটা সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য শর্টেজ পাথ নাই, কারণ আমি সবসময় চাবো কি সাইকেলের মধ্যে ঘোরাঘুরি করে আমার কস্ট রিডিউস করতে, কস্ট মিনিমাইজ করতে চাবো, তার মানে আমি কখনো আমার ডেস্টিনেশনে যাওয়ার টেন্ডেন্সি আমার থাকবে না, কারণ আমি ওই লুপের মধ্যে ঘোরাঘুরি করে খালি কি করবো, আমি টাকা কামানোর ধান্দা শুরু করবো, ঠিক আছে, যে লুপের মধ্যে ঢুকলে দেখি আমার টাকা বাড়ে, টাকা ইনকাম হয় আরো, তাহলে আমি লুপের মধ্যে ঢুকে খালি টাকা ইনকাম করতে থাকবো, আর একবার যে দেশের বাইরে যাবো আর দেশে ফিরে আসবো না, ঠিক আছে। কনসেপ্ট হচ্ছে এরকম, গো অ্যাব্রোড, ঠিক আছে। সো দেখেন তার মানে জিনিসটা হচ্ছে এই যে দেখেন এই গ্রাফটার ক্ষেত্রে বলেন তো, এই গ্রাফটার এই গ্রাফ না সরি এই সাইকেল, ঠিক আছে, এই সাইকেলটাকে একটা নেগেটিভ ওয়েট সাইকেল বলেন, এই গ্রাফ এই সাইকেলটাকে একটা নেগেটিভ ওয়েট সাইকেল? না স্যার। নো, কারণ হচ্ছে এটার ওয়েট হচ্ছে 10 - 5 - 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 2, তার মানে এটা 2 কি একটা পজিটিভ ভ্যালু, তার মানে এই সাইকেলটা কিন্তু নেগেটিভ ওয়েট সাইকেল না। নেক্সট এক্সাম্পল, ঠিক আছে, তার মানে এটা নেগেটিভ ওয়েট সাইকেল না, নট এ নেগেটিভ ওয়েট সাইকেল। এটা বলেন তো, এটা নেগেটিভ, আগেরটা তার মানে নেগেটিভ ওয়েট সাইকেল দেখেন, এটা নেগেটিভ ওয়েট সাইকেলই দেখাবো, তার মানে বোঝা যাচ্ছে। তার মানে দেখেন এইটার ক্ষেত্রে 10 - 20 - 3 কত হয়? -13। 30 -33 না minus- -13 হবে, 30 ঠিক আছে। আচ্ছা এখন দেখেন -13 যদি হয়, ঠিক আছে, তার মানে এইখানে ওয়েটটা কি নেগেটিভ আসছে, তার মানে এই সাইকেলটা হচ্ছে নেগেটিভ। সো এইরকম যদি একটা কেস থেকে থাকে তাহলে এটার সাথে দুইটা ভার্টেক্স অ্যাড করে দিলাম,
দুইটা ভার্টেক্স অ্যাড করে দিলাম, এটা হচ্ছে ধরেন সোর্স বা স্টার্টিং, এটা হচ্ছে আমার ডেস্টিনেশন। তাহলে বলেন তো সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার কিছু কোনো শর্টেজ পাথ আছে এখানে? এস থেকে ডিতে সলিউশন যাওয়ার থাকবে না। কোনো সলিউশন নাই, কারণ আমি কি করব, এই বরাবর গিয়ে এই লুপে ঘুরতে থাকবো, কারণ এই লুপে ঘুরলে আমার ইনকাম হয়, এই লুপে ঘুরলে আমার ইনকাম হয়। তার মানে আমি কি করবো, এই লুপের মধ্যে ঘুরতে থাকবো, আর ডিতে আমার যাওয়ার ইচ্ছাই থাকবে না। ঠিক আছে, আর এইটার ক্ষেত্রে এইখানে ধরেন আমি আবার দুইটা ভার্টেক্স অ্যাড করে দিলাম, কিন্তু এইখানে কিন্তু আমি আমার দেখেন লুপের মধ্যে ঘুরতে থাকবো না, কারণ লুপে ঘুরলে আমার উল্টা কস্ট বেড়ে যাবে। এখানে দেখেন লুপে ঘুরলে আমার কস্ট বেড়ে যাবে, প্রত্যেকবার 2 করে করে বাড়তে থাকবে। তার মানে আমি জাস্ট কি করব, যে পাথ দিয়ে এই যে জাস্ট এইখান দিয়ে গিয়ে এইখান দিয়ে গিয়ে এইখান দিয়ে আমি ডেস্টিনেশনে চলে যাব। বুঝতে পেরেছেন? সো এইটা হচ্ছে আমার কনসেপ্ট। তার মানে নেগেটিভ ওয়েট সাইকেলের কনসেপ্টটা আমরা মোটামুটি না, একদম ভালো মতো ক্লিয়ার হওয়া উচিত আর কি। ঠিক আছে, সো আমরা নেগেটিভ ওয়েট সাইকেলের কনসেপ্ট বুঝলাম। আচ্ছা, সো বলেন এইখানে বলেন এ থেকে ইতে, আচ্ছা এখানে দেখাই দিলাম, এ থেকে ইতে যাওয়ার শর্টেজ পাথ আছে? বলেন এ থেকে ইতে যাওয়ার শর্টেজ পাথ আছে? আচ্ছা নাই। ঠিক আছে, কারণ এই মাঝখানে আমার একটা নেগেটিভ, এ থেকে ইতে যাওয়ার মাঝখানে একটা নেগেটিভ সাইকেল পড়ছে। ঠিক আছে, এবং এই নেগেটিভ সাইকেলটার ওয়েট কত বলেন তো? মানে এই সাইকেলের ওয়েট কত? -4। -4। তার মানে এখানে যেহেতু -4, তার মানে কি আমি এখান দিয়ে ঘোরাঘুরি করতে থাকবো, আমার টাকা ইনকাম হবে খালি। ঠিক আছে, তার মানে আমি কি করবো, এ থেকে ইতে আর যাইতেই চাবো না আর কোনোদিন। নো অ্যান্সার বিকজ নো সলিউশন। এরপরে বলেন এইখানে, এইখানে কি আমার শর্টেজ, আচ্ছা আমি এখানে মনে ভ্যালু গুলো চেঞ্জ করি নাই। আচ্ছা, সো দেখেন ফাইনালি এইখানে জাস্ট দেখেন লাস্ট কনসেপ্ট। ঠিক আছে, সেটা হচ্ছে আমার নেগেটিভ ওয়েট। তার মানে একটা গ্রাফে যদি নেগেটিভ ওয়েট থাকে, এ গ্রাফ ডাজন্ট হ্যাভ ফাইনাইট, দেখেন ডাজন্ট হ্যাভ ফাইনাইট সিঙ্গেল সোর্স শর্টেজ পাথ ইফ, দুইটা কেস দেখবো আমরা এখানে, একটা হচ্ছে ডিরেক্টেড এর জন্য, একটা আনডিরেক্টেড এর জন্য। প্রথমটা আনডিরেক্টেড এর জন্য, কেস 1, যে ইফ দ্য গ্রাফ ইজ আনডিরেক্টেড, if the graph is undirected and there is a negative weight edge, তার মানে গ্রাফটা যদি আনডিরেক্টেড হয় এবং সেখানে যদি একটাও নেগেটিভ ওয়েটেড এজ থাকে, তাহলে ওইখানে কোনো শর্টেজ পাথ নাই। বুঝতে পারছি? কেস 2, ঠিক আছে, কেস 2 হচ্ছে কি, দ্য গ্রাফ ইজ ডিরেক্টেড এন্ড দেয়ার ইজ এ নেগেটিভ ওয়েট সাইকেল। তার মানে ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে সলিউশন যদি না পাই, তার মানে হচ্ছে ওইখানে একটা নেগেটিভ ওয়েটেড সাইকেল আছে। ঠিক আছে, এবং দেখেন ডায়াস্ট্রাস অ্যালগরিদম ফেইলস ইন বোথ অফ দ্য কেসেস। মানে এই ডায়াস্ট্রাস অ্যালগরিদম আমাকে কি করবে, সে একটা শর্টেজ পাথ ক্যালকুলেট আমাকে করে দিবে। ঠিক আছে, ডায়াস্ট্রাস অ্যালগরিদম এই দুইটা কেসে অ্যানসার প্রডিউস করতে ফেইলড হয়। ডায়াস্ট্রাস অ্যালগরিদম এই দুইটা কেসে, মানে যখন আমার এই যে আনডিরেক্টেড গ্রাফে নেগেটিভ ওয়েটেড এজ থাকে, অথবা ডিরেক্টেড গ্রাফে যদি আমার নেগেটিভ ওয়েটেড সাইকেল থাকে, ডায়াস্ট্রাস অ্যালগরিদম এখানে কারেক্ট অ্যানসার দিতে পারে না। ঠিক আছে, ডায়াস্ট্রাস অ্যালগরিদম এখানে কারেক্ট অ্যানসার দিতে পারে না। ঠিক আছে, ক্রস। তাহলে কেন কারেক্ট অ্যানসার দিতে পারে না? কারণ ডায়াস্ট্রাস অ্যালগরিদম আমাকে অলওয়েজ একটা সলিউশন প্রোভাইড করে, অলওয়েজ একটা ভ্যালু প্রোভাইড করে দেয়। কিন্তু এই দুইটা কেসে তো আমার কোনো সলিউশনই নাই, এই দুইটা কেসে আমার কোনো সলিউশনই নাই। তাহলে ডায়াস্ট্রাস অ্যালগরিদম তাহলে কি সলিউশন দিল? মানে বুঝতে পারছেন ব্যাপারটা, যে আপনার ওই যে মানে ম্যাথের মানে অনেক সময় বলে না যে আচ্ছা বলেন তো এই কথাটা সত্য কিনা, হ্যাঁ আপনি জাস্টিফাই করেন, আপনি বললেন কি কথাটা সত্য, আপনি তার বিপক্ষে 1000টা জাস্টিফিকেশন নিয়ে আসলেন, কিন্তু আসলে কথাটা হচ্ছে মিথ্যা। ঠিক আছে, তো আমি বললাম যে ভাই কথাই তো মিথ্যা, আপনি এত কিছু লজিক কোত্থেকে পাইলেন? বুঝতে পারছেন? সো ডায়াস্ট্রাস অ্যালগরিদম কি করে, সে তো ওই যে জাস্ট আমরা ডায়াস্ট্রাস অ্যালগরিদম দেখছিলাম না যে n সংখ্যক ভার্টেক্সকে সে এক্সপ্লোর করে, এক্সপ্লোর করার পরে সে রেজাল্ট বের করে দেয়। ঠিক আছে, বাট আসলে এখানে কোনো রেজাল্টই থাকে না। সো ডায়াস্ট্রাস অ্যালগরিদম যদি এই জিনিসটা বলতে পারতো যে আমার এই দুইটা কেসে কোনো সলিউশন নাই, তাহলে আমরা বলতে পারতাম যে ডায়াস্ট্রাস অ্যালগরিদম একটা ফুলফিল অ্যালগরিদম। কিন্তু ডায়াস্ট্রাস অ্যালগরিদম সেটা যেহেতু বলতে পারে না, সো আমরা সেখানে বলতেছি যে ডায়াস্ট্রাস অ্যালগরিদম ফেইলস ইন বোথ অফ দ্য কেসেস। ক্লিয়ার? সবাই কি এতটুকু ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছেন এতটুকু? একটু রেসপন্স করেন। ইয়েস স্যার। ওকে, আচ্ছা তাহলে এখানে কে কারেক্ট অ্যান্সার বলতে পারে? সেই নতুন অ্যালগরিদমটা হচ্ছে বেলম্যান ফোর্স অ্যালগরিদম। বেলম্যান ফোর্স অ্যালগরিদম। ঠিক আছে, তার মানে বেলম্যান ফোর্স অ্যালগরিদম ক্যান আইডেন্টিফাই দ্যাট দেয়ার ইজ নো সলিউশন। তার মানে বলেন বেলম্যান ফোর্ড কিন্তু এমন না, দেখেন অনেকে মনে করে যে বেলম্যান ফোর্ড অ্যালগরিদমের কাজ হচ্ছে এটা, যে সে যদি আমার গ্রাফে এরকম একটা নেগেটিভ ওয়েটের সাইকেল আছে সাপোজ, সে সেখানে সলিউশন বের করে দিবে। নো,
বেলম্যানফোর্ড অ্যালগরিদম কিন্তু যেখানে নেগেটিভ ওয়েট সাইকেল আছে বা আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে যেখানে নেগেটিভ ওয়েটের এজ আছে সেখানে কিন্তু সে সলিউশন দেয় না, কারণ সেখানে কোনো সলিউশন নাই। কিন্তু বেলম্যানফোর্ড অ্যালগরিদমকে আমরা কারেক্ট বলি কেন? তার কারণ হচ্ছে সে বলতে পারে যে সেখানে কোনো সলিউশন নাই। বুঝতে পারছেন? এই কথাটা কিন্তু বুঝতে হবে যে বেলম্যানফোর্ড অ্যালগরিদম, তার মানে এই দুইটা কেস হচ্ছে আমার যেখানে আমার ফেল করে ডায়াক্সট্রা। ঠিক আছে, এই দুইটা কেস হচ্ছে আমার যেখানে ডায়াক্সট্রা ফেল করে। তাহলে বেলম্যানফোর্ড বললাম কি, তাহলে এদেরকে সলভ করে, এই ডায়াক্সট্রাকে সলভ করে হচ্ছে বেলম্যানফোর্ড, ডায়াক্সট্রাকে সলভ করে হচ্ছে বেলম্যানফোর্ড। ঠিক আছে, কিন্তু বেলম্যানফোর্ড কি তার মানে এই দুইটা কেসে সে অ্যান্সার আমাকে বলে দেয়, মানে শর্টেস্ট পাথ ক্যালকুলেট করে দেয়? নো, কারণ এই দুইটা কেসে ভাই শর্টেস্ট পাথই তো থাকে না। সে আপনি যে অ্যালগরিদম নিয়ে আসেন এখানে তো শর্টেস্ট পাথই নাই, তা আপনি কি করবেন? এটা অ্যালগরিদম মানে শর্টেস্ট পাথ কেমনে ক্যালকুলেট করবেন? সো এই ধরনের কেসে বেলম্যানফোর্ড এইটা বলতে পারে যে এখানে শর্টেস্ট পাথ নাই। ঠিক আছে, তার মানে বেলম্যানফোর্ড এটা বলতে পারে যে এখানে শর্টেস্ট পাথ নাই। বুঝতে পেরেছেন? সো এখন দেখেন, দ্য গ্রাফ ইজ আনডিরেক্টেড। দেখেন, একটা গ্রাফ যদি আনডিরেক্টেড হয় এবং সেখানে যদি একটা নেগেটিভ ওয়েটের এজ থাকে, এইটা কিন্তু আমরা খুব সহজেই ডিটেক্ট করতে পারি। জাস্ট আমরা যখন ইনপুট নিব, ইনপুট টাইমে আমরা দেখবো যে কোনো ওয়েটের ভ্যালু যদি সে নেগেটিভ দেয়, ইনপুট ওয়েটটাকে তো সে ইনপুট হিসেবে দিবে, ওয়েটটাকে যদি সে নেগেটিভ দেয়, ছোট একটা ভ্যালু দেয় জিরোর চেয়ে, আমরা সঙ্গে সঙ্গে বলে দিতে পারবো যে এইখানে ভাই আমার শর্টেস্ট পাথ পসিবল না। তার মানে জিনিস কেস ওয়ানটাকে হ্যান্ডেল করা আসলে খুব একটা কঠিন কাজ না। এটা আমরা ইনপুট নেওয়ার টাইমে বা যেভাবেই হোক না কেন খুব সহজেই আমরা জাস্ট একটা লুপ চালায় বলে দিতে পারি। কিন্তু একটা গ্রাফের মধ্যে একটা নেগেটিভ ওয়েটের সাইকেল আছে কিনা সেটা কিন্তু এত সহজে বলা যায় না। ঠিক আছে, এইটা আমি কেন বললাম এই কথাটা, তার কারণ হচ্ছে আমরা বেলম্যানফোর্ডের অ্যাপ্লিকেশনটা আমরা দেখবো কেস 2 তে, কেস 1 এ দেখবো না। বুঝতে পারছি? কেস 1 এ কেন দেখবো না? কারণ কেস 1টাকে আসলে হ্যান্ডেল করা অনেক সহজ। যে জাস্ট কোনো একটা ওয়েটে যদি হচ্ছে আমার কোনো একটা এজে যদি আমার নেগেটিভ ওয়েট থাকে, সঙ্গে সঙ্গে আমরা বলে দিতে পারি যে ভাই এখানে সলিউশন পসিবল না, আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে। তার মানে আমরা ইনপুট নেওয়ার সময় যখন হচ্ছে সাপোজ ইনপুট নিব, তখনই দেখবো, চেক করে দেখলাম যে আচ্ছা এই ওয়েটটা কি নেগেটিভ আর গ্রাফটা কি আনডিরেক্টেড এবং ওয়েটটা কি নেগেটিভ। ঠিক আছে, সঙ্গে সঙ্গে আমরা বলে দিতে পারবো যে না ভাই এখানে আমার কোনো সলিউশন নাই। সো এখানে তুমি আর ফার্দার আমার সঙ্গে সঙ্গে বলে দিতে পারবো। কিন্তু নেগেটিভ ওয়েটের সাইকেল আছে কিনা এটা ডিটারমাইন করা কিন্তু আপনি ইনপুট নেওয়ার টাইমে বা এত সহজে কিন্তু করতে পারবেন না। তার মানে আমরা বেলম্যানফোর্ডের অ্যাপ্লিকেশনটা দেখবো কেস 2 তে, কেস 1 এ দেখবো না, এটাই বুঝাতে চাইছি। ঠিক আছে, তার মানে বেলম্যানফোর্ডকে আমরা চালাবো কোন গ্রাফে বলেন তো? আনডিরেক্টেড গ্রাফে না ডিরেক্টেড গ্রাফে বলেন? এই কোশ্চেনটা যদি আপনাকে দেই সিডিতে, বলেন গ্রাফ ডিরেক্টেড অবশ্যই গ্রাফের ক্ষেত্রে। তার directed মানে graph। বেলম্যানফোর্ডকে আমরা চালাবো হচ্ছে ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে। ঠিক আছে, ক্লিয়ার? এখন দেখেন এইবার আরেকটা কেস, এই কেসটা অনেক ইম্পর্টেন্ট, এই কেসটা লেখেন, এই কেসটা অনেক ইম্পর্টেন্ট। যেখানে ডায়াক্সট্রা আচ্ছা এই উল্টাপাল্টা বানান লিখছে। ডায়াক্সট্রা যেখানে সাকসেস সেখানে বেলম্যানফোর্ড সাকসেস কিনা, মানে ডায়াক্সট্রা যেখানে সাকসেসফুল সেখানে বেলম্যানফোর্ড সাকসেসফুল কিনা, এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, সাকসেসফুল কিনা। ঠিক আছে, এটার অ্যান্সার। কোশ্চেনটা বুঝতে পারছেন যে যেসব কেসে ডায়াক্সট্রা সাকসেসফুল হয়, তার মানে এই দুইটা কেস বাদে বাকি সব কেসেই কিন্তু ডায়াক্সট্রা অ্যালগরিদম সাকসেসফুল। ঠিক আছে, পাস করে। তাহলে সেই কেসে বেলম্যানফোর্ড সাকসেসফুল কিনা? অ্যান্সার হচ্ছে ইয়েস, অ্যান্সার হচ্ছে ইয়েস। ঠিক আছে, তার মানে জিনিসটা কি বলেন তো? তার মানে যেখানে ডায়াক্সট্রা সাকসেস সেখানেও বেলম্যানফোর্ড সাকসেস, কিন্তু যেখানে ডায়াক্সট্রা ফেল সেখানেও বেলম্যানফোর্ড সাকসেস। তার মানে বেলম্যানফোর্ড হচ্ছে বড় ভাই। তার মানে ডায়াক্সট্রা দিয়ে যেরকম আমরা শর্টেস্ট পাথ ক্যালকুলেট করতে পারি, বেলম্যানফোর্ড দিয়ে আমরা শর্টেস্ট পাথ ক্যালকুলেট করতে পারি। এবং অ্যাডিশনালি বেলম্যানফোর্ড দিয়ে আমরা এটাও বলতে পারি যে ওখানে সলিউশন আছে কি নাই। বুঝতে পারছেন? তার মানে বেলম্যানফোর্ডের কাজ দুইটা, খুব সিম্পল। বেলম্যানফোর্ড দিয়ে আমরা শর্টেস্ট ডিসটেন্সও ক্যালকুলেট করতে পারি, প্লাস আমরা সেখানে সলিউশন আছে কি নাই সেটাকেও ডিটেক্ট করতে পারি। তার মানে বেলম্যানফোর্ডের কাজ হচ্ছে দুইটা। দেখেন আমি কিন্তু অনেক মানে ক্রিটিক্যাল পয়েন্ট বলে যাচ্ছি। ঠিক আছে, এগুলো কিন্তু লিখে রাখেন। ঠিক আছে, মানে বারবার এতবার রেকর্ডিং দেখে শোনার মানে নাচছে, লিখে রাখেন। ঠিক আছে, এগুলো অনেক কাজে দিবে।
সো শর্টেজ ডিস্টেন্স ক্যালকুলেট আরেকটা কি বললেন স্যার? শর্টেজ ডিস্টেন্সও ক্যালকুলেট করতে পারি এবং আইডেন্টিফাইও করতে পারি সঙ্গে সঙ্গে, যদি ওই গ্রাফে কোনো সলিউশন না থাকে সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি বেলম্যান ফোর্ড দিয়ে। মানে বেলম্যান ফোর্ডের কাজ হচ্ছে বেসিক্যালি যদি বলেন আইডেন্টিফাই প্লাস ক্যালকুলেট, ঠিক আছে। আর ডায়াক্সটার কাজ হচ্ছে অনলি ক্যালকুলেট, ঠিক আছে। তার কোনো আইডেন্টিফিকেশন মানে মানে চেকিং এর পার্ট না, আইডেন্টিফাই চেকিং লেখেন, চেকিং প্লাস হচ্ছে ক্যালকুলেট। বাট ডায়াক্সটাতে কোনো চেকিং টেকিং নেই, সে সাইকেল, হ্যাঁ এই দুইটা কেসকে সে ধরতে পারে না ডায়াক্সটার অ্যালগরিদম। বেলম্যান ফোর্ড, আপনার ডাইনামিক প্রোগ্রামিং এর নাম শুনে আসছেন না? ডাইনামিক প্রোগ্রামিং এর নাম Yes, শুনে sir. আসছেন না? বলেন তো ডাইনামিক প্রোগ্রামিং এর জনক কে? বেলম্যান ফোর্ড। বেলম্যান ফোর্ড, ঠিক আছে। যাই হোক, সেটা আমার এখন কনসার্ন না, জাস্ট নামটা সামনে আসলে এই জন্য বলে রাখলাম। এবার দেখেন ভার্টেক্স স্যাচুরেশন, ঠিক আছে। ভার্টেক্স স্যাচুরেশন এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনারা জানা কনসেপ্ট, কিন্তু বেলম্যান ফোর্ডে গিয়ে এই কনসেপ্টটা আমাদের অনেক লাগবে, ঠিক আছে। বুঝতে হবে বেলম্যান ফোর্ডটাকে বোঝার জন্য এই জিনিসটা বুঝতে হবে। মানে অ্যালগরিদমটা আপনি বুঝবেন ঠিকঠাক, বেলম্যান ফোর্ডে গিয়ে আপনি অ্যালগরিদম ঠিকঠাক বুঝবেন, কিন্তু বেলম্যান ফোর্ড কেন আপনাকে কারেক্ট রেজাল্ট দিচ্ছে সেটা বোঝার জন্য আপনাকে ভার্টেক্স স্যাচুরেশনটা বুঝতে হবে, ঠিক আছে। বা ভার্টেক্স স্যাচুরেশনটা আসলে জিনিসটা কি সেই জিনিসটা আপনাকে বুঝতে হবে। বলেন ধরেন আপনার এইরকম গ্রাফটা এর কোনো একটা স্টেজে আপনার গ্রাফটা ধরেন এরকম একটা অবস্থায় শর্টেস্ট পাথ ক্যালকুলেট করতে করতে আপনার গ্রাফটা কোনো অবস্থায় এরকম এসে পড়লো, যেখানে ধরেন আপনার জাস্ট 4টা ভার্টেক্স, সবাই ধরেন বির দিকে আছে। এখন বলেন তো আপনার শর্টেস্ট পাথে আপনি যদি এইখানে রিল্যাক্সেশন চালান, বলেন তো বি এর ডিস্টেন্স ইনফিনিটি, বাট ফাইনালি সেটা কত দিয়ে রিপ্লেস হবে শর্টেস্ট পাথের থিওরাম অনুযায়ী? 2 দিয়ে। কত দিয়ে? 2 দিয়ে কি? 2 দিয়ে না, শর্টেস্ট পাথে রিল্যাক্সেশন করলে এটা কত দিয়ে, এই ভ্যালুটা কত? স্যার 10। 10 দিয়ে 10 রিপ্লেস দিয়ে। হবে, রাইট, এক্স্যাক্টলি। 2 দিয়ে না, 2 দিয়ে হয়তো যদি মিনিমাম স্প্যানিং ট্রি কনসেপ্ট হইতো, ঠিক আছে। এইবার দেখেন, ও আচ্ছা একটা কনসেপ্ট আপনাদেরকে বলতে ভুলে গেছি, ঠিক আছে। লেখেন একেবারে ভিভিআইপি দিয়ে লেখেন এই দুইটা কেসের সাথে, আমি কোশ্চেন বলবো না, ঠিক আছে, বাট দেখেন এই দুইটা কেসের সাথে, ঠিক আছে, আমি আপনাকে মিনিমাম স্প্যানিং ট্রির একটা কনসেপ্ট কম্পেয়ার করতে বলতে পারি, ঠিক আছে। লেখেন এবং আপনি চিন্তা করবেন যে আমি আসলে এখানে কি কোশ্চেন করতে পারি, ঠিক আছে, বা কি ধরনের কোশ্চেন হতে পারে। এখানে আমি কিন্তু বলে দিব না, বাট হিন্টস দিয়ে রাখলাম যে এই যে যেখানে শর্টেস্ট পাথ ফেইল করে সেখানে মিনিমাম স্প্যানিং ট্রি ফেইল করবে কি করবে না, এই ধরনের কিছু কোশ্চেন আমি আপনাকে করতে পারি, ঠিক আছে। ক্রিয়েটিভ কোশ্চেন বলা চলে আর কি। আচ্ছা আসি, এবার হচ্ছে ভার্টেক্স। স্যার একটা হ্যাঁ। কোশ্চেন করি। হ্যাঁ, স্যার, আমাদের যদি বেলম্যান ফোর্ডস অ্যালগরিদমই সবগুলা পারে, তাহলে আমাদের স্যার কারণ বেলম্যান ফোর্ডের অর্ডার বেশি, টাইম কমপ্লেক্সিটি বেশি, ঠিক আছে। দেখেন বেলম্যান ফোর্ডের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে n কিউব, ঠিক আছে। ওকে, সো এখন আসি। সো এই ভ্যালুটাকে যদি চিন্তা করেন বি এর এই ভ্যালুটা সাপোজ কারেন্টলি ইনফিনিটি আছে, এটা আসলে ফাইনালি যদি চিন্তা করেন এটা আসলে রিপ্লেস হবে হচ্ছে 10 দিয়ে, কারণ দেন পি থেকে আসলে আপনি পাবেন হচ্ছে 5 + 11 16। আচ্ছা জাস্ট আমি এখানে জাস্ট দেখাই, দেখলেই বুঝতে পারবেন। দেখেন হোয়াট ইজ দ্য স্যাচুরেটেড ভ্যালু অফ বি আফটার রিল্যাক্সিং অল এজেস, ঠিক আছে। এই কথাটা বুঝতে সমস্যা হবে, ঠিক আছে, পরে বুঝাচ্ছি। স্যাচুরেটেড ভ্যালু কি, রিল্যাক্সিং অল এজেস কি, এটা পরে বুঝাচ্ছি, ঠিক আছে। দেখেন আপনি যদি পি হয়ে বিতে আসেন তাহলে কত কষ্টে আসতে পারবেন? 16তে, যেখানে বিতে আছে ইনফিনিটি, তার মানে আপনি 16 দিয়ে আসবেন, তাই না? এই যে 16 দিয়ে আসলেন। এরপরে ধরেন আমি কিউ কে নিলাম, কিউ কে এক্সপ্লোর করতেছি ফর এক্সাম্পল, তাহলে দেখেন কিউ দিয়ে যদি আমি আসি কততে আসতে পারবো? 8 আর 2 10-এ, আর বিতে আপনি এই মুহূর্তে আসতে পারেন 16তে, তার মানে আপনি অবশ্যই আসবেন হচ্ছে 10 দিয়ে। এরপরে বলেন আর থেকে যদি আসেন আর দিয়ে যদি আসেন কত কষ্টে আসতে পারবেন? 7 আর 6 13, 13 দিয়ে কি রিপ্লেস করবেন? 13 দিয়ে কি আপনি আসবেন নাকি আগে 10 ছিল 10 দিয়ে আসবেন? 10ই থাকবে, তাই না? রিপ্লেস হবে না। এবার এস থেকে কি রিপ্লেস হবে? 12 + 8 20 হবে না। তার মানে দেখেন বি আসলে কোন ভ্যালুর জন্য রিপ্লেস হলো, মানে বিটা আলটিমেটলি কোন ভ্যালুটা থাকলো? 10, তাই না? বলেন, তার মানে বি এর এটাই হচ্ছে স্যাচুরেটেড ভ্যালু, যে
আমার আসলে স্যাচুরেটেড যে সর্বোচ্চ বা একটা লিমিট পর্যন্ত পৌঁছায় গেছে। বলতো সাইনের জন্য, সাইন কার্ভের জন্য স্যাচুরেশন কত? সাইন কার্ভ আপনারা যে পড়ছেন না, কত ডিগ্রিতে সে স্যাচুরেট করে? 90 ডিগ্রি 90 মানে ডিগ্রি। 1 90 ডিগ্রিতে গিয়ে সে সর্বোচ্চ পিক পয়েন্টে চলে যায়, এর চেয়ে সে আর কখনো বাড়তে পারে না। ঠিক আছে, আর মিনিমাম স্প্যানিং ট্রি তো একটা মিনিমাইজেশন প্রবলেম, তার মানে এই 10-এর চেয়ে সে আর কমতে পারে না, তার মানে বি আসলে স্যাচুরেটেড হয়ে গেছে। বলেন তো বি কার স্যার জন্য? এটা বুঝি নাই স্যার, পুরো প্রক্রিয়াটা আবার একটু বুঝুন। এটার ক্যালকুলেশন বুঝেন নাই? বলেন বি তে আসার জন্য আসলে শর্টেস্ট ডিসটেন্সটা কত? এই স্যার বি আবার একটু থেকে, প্রথম থেকে দেখান স্যার। প্রথম থেকে না, আপনি এখান থেকে বুঝেন। ঠিক আছে, সাপোজ দেখেন এই যে হচ্ছে আমার বি, বি তে ইনিশিয়ালি ছিল ইনফিনিটি। এখন দেখেন এইটা হচ্ছে ধরেন, ধরেন এইখানে এমন না, এইটা কিন্তু শুধু গ্রাফটা না, ধরেন গ্রাফের আগে আরো অনেক ভার্টেক্স অ্যাক্সেস থাকতে পারে, আমি জাস্ট একটা পোর্শন নিয়ে চিন্তা করতেছি, বুঝতে পারছেন? ধরেন এর আগে আরো আরো বিশাল গ্রাফ ট্রাফ আছে, ঠিক আছে, সেগুলা নিয়ে আমার চিন্তা না, সেগুলা নিয়ে আমার চিন্তা না। ঠিক আছে, সেগুলো নিয়ে কিন্তু আমার চিন্তা না। ধরেন কোনো একটা টাইমে আমার এখানে, আচ্ছা ধরেন আপনি প্রথম থেকে আসতে বলছেন, প্রথম থেকে আসতেছি। ধরেন কোনো একটা টাইমে দেখেন বির ভ্যালুটা, এবার শোনেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটার মধ্যে আরেকটা কোশ্চেন করেন না। ধরেন বি আমার এই মুহূর্তে এখন স্টেবল না, ইনফিনিটি, বির ভ্যালু হচ্ছে আমার ইনফিনিটি, বোঝাই যাচ্ছে ইনফিনিটি আসলে চেঞ্জ হবে, কারণ আরো অনেক ছোট ভ্যালু দিয়ে বি স্টেবল হবে। ঠিক আছে, সো এখন দেখেন ইনিশিয়ালি ধরেন আমার প্রথমে এক্সপ্লোর হচ্ছে পি, পি কি বি কে চেঞ্জ করতে পারবে? কারণ পি তে আসা যায় হচ্ছে 5-এ, কারণ ধরেন পির আগে ধরেন আরো একটা ভার্টেক্স আছে, সেখান থেকে ধরেন পি তে 5 কস্টে আসা যায়। ঠিক আছে, তো পি যখন এক্সপ্লোর হবে সে কি করবে? বি কে চেঞ্জ করবে, চেঞ্জ করবে কত দিয়ে? 5 + 11 = 16 দিয়ে চেঞ্জ করবে, তাই না? তো পি যখন এক্সপ্লোর হবে তখন কিন্তু বি কে চেঞ্জ করবে 16 দিয়ে। আচ্ছা গেল। এরপরে আমি নেক্সট ধরে নিচ্ছি এরপরে এক্সপ্লোর হবে হচ্ছে কিউ। সো দেখেন যখন আমার এক্সপ্লোর হবে তখন কিউ কিন্তু বি কে চেঞ্জ, কিউ এর জন্য কি চেঞ্জ হবে? দেখেন কিউ এর ভ্যালু 8, এখানে 8 মানে কিউ তে ধরেন আগে, ধরেন কিউর আগেও ধরেন এরকম ভার্টেক্স আছে আরো কিছু, ঠিক আছে, ধরেন আছে আরো, ধরে নেন আছে, সেখান থেকে ধরেন ওই সোর্স থেকে কিউ তে আসতে আমার কস্ট লাগলো 8, তাহলে সোর্স থেকে বি তে আসতে আমার কস্ট লাগতেছে কত বলেন তো? 8 + 2 10, আর এই মুহূর্তে লাগে 16, তার মানে অবশ্যই এটা ক্রস হবে। ডায়াস্টাস অ্যালগরিদমের মতো সিম্পল রিল্যাক্সেশন, কেন আমি রিল্যাক্স করতেছি। রিল্যাক্সের কনসেপ্ট কি? ইফ d of v greater than d of u plus weight of u comma v, তার মানে জিনিসটা কি? d of v equal to d of u plus of u comma v, রিল্যাক্স করতেছি। ঠিক আছে, রিল্যাক্সেশন প্রসেস চালাচ্ছি। সো কিউ যখন এক্সপ্লোর হবে তখন বি এর ভ্যালু চেঞ্জ হবে, আবার 8 + 2 10 দিয়ে 16 রিপ্লেস হয়ে যাবে, কারণ 10 টো। নেক্সট ধরেন আমি আর কে যখন এক্সপ্লোর করব, আর কে যদি আমি এক্সপ্লোর করি, আর এর জন্য কি বি চেঞ্জ হবে? আর এর জন্য কি বি চেঞ্জ হবে? চেঞ্জ না হবে স্যার, না, ভ্যালু কারণ বেশি। 7 আর 6 13 আর 10 হচ্ছে ওখানে ছোট, তার মানে চেঞ্জ হবে না। এরপর এস যদি এক্সপ্লোর হয়, এস এর জন্য কি বি চেঞ্জ হবে? হবে না না। স্যার। ঠিক আছে, তার মানে দেখেন আলটিমেটলি জিনিসটা হচ্ছে এরকম যে আমার এইখানে বি এর ভ্যালুটা, তার মানে স্টেবল, বি এর স্টেবল ভ্যালু কত বলেন তো? বি এর স্টেবল ভ্যালু 10, তাই না? বি আমার কোন ভ্যালুতে এসে স্টেবল হয়ে গেছে? 10-এ। দেখেন এই যে যখন আমি কিউ কে এক্সপ্লোর করতেছিলাম তখনই কিন্তু বি 10-এ এসে স্টেবল হয়ে গেছে, এরপর কিন্তু আর এবং এক্স এর জন্য কিন্তু সে আর ফার্দার কোনো চেঞ্জ হয় নাই, তার মানে বি কিউ এর জন্য আসলে স্যাচুরেশনে চলে গেছে। স্যাচুরেশন মানে হচ্ছে আমি কোন ভ্যালুর জন্য আমি স্টেবল হচ্ছি। ঠিক আছে, বাংলা কথায় বললে হচ্ছে এটা, তার মানে বি এর স্টেবল ভ্যালু হচ্ছে আপনার, বি এর স্টেবল ভ্যালু হচ্ছে আপনার কত এই ক্ষেত্রে? 10, বা এটাকে আমরা বলছি যে স্যাচুরেশন অফ বি, স্যাচুরেশন অফ বি ইকুয়াল টু 10, এবং বি ইজ স্যাচুরেটেড বাই কিউ। বুঝতে পারছেন? বি ইজ স্যাচুরেটেড বাই কিউ, মানে কিউ থেকে যখন আমি বিতে আসতাম তখন আমি বি কে স্যাচুরেট করে ফেলছি। বুঝতে পারছেন? স্যার স্যার আমাদের হচ্ছে লিভ নিতে হবে স্যার, আমাদের গেমস আছে স্যার। আইডি কত? স্যার আইডি 5 স্যার। 5 আর 53, তাই তো? স্যার 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 5 5 53 20 29 মিটের স্টুডেন্ট একটু আপনারা এই যে চ্যাটের মধ্যে একটা চ্যাট মানে একটা মেসেজেই সবকটা আইডি দিতে পারেন, একটা মেসেজে। স্যার রাইট স্যার। আসসালামু আলাইকুম। ওকে, সো স্যাচুরেশন কনসেপ্টটা কি বোঝা গেছে? স্যাচুরেশনের। ওকে, সো দেখেন এখন দেখেন এইবার একটা কনসেপ্ট লিখে রাখেন। বেলম্যান ফোর্ডে, দেখেন বেলম্যান ফোর্ডে
প্রতি স্টেপে, এটা লিখে রাখেন পরে আমরা বুঝবো, প্রতি স্টেপে at least একটা ভার্টেক্স স্যাচুরেটেড হবে। প্রতি স্টেপে at least একটা ভার্টেক্স স্যাচুরেটেড হবে। বেলম্যান ফোর্ডে প্রতি স্টেপে at least একটা ভার্টেক্স স্যাচুরেটেড হবে। ঠিক আছে, লিখছেন? এটা কি লেখা হয়েছে? এইবার চলেন বেলম্যান ফোর্ড অ্যালগরিদমে যাই। ঠিক আছে, বেলম্যান ফোর্ড অ্যালগরিদমে চলেন। আচ্ছা দেখেন, এই হচ্ছে এটা তিনি কি দেখাতে চাইছিলাম, এটা দরকার নেই। ঠিক আছে, সো এরপরে দেখেন বেলম্যান ফোর্ড অ্যালগরিদমে চলে আসি। ঠিক আছে, এটা হচ্ছে আমার বেলম্যান ফোর্ড অ্যালগরিদম। সো দেখেন বেলম্যান ফোর্ড অ্যালগরিদম আমরা যদি দেখি, সাপোজ দেখেন ঠিক আছে, এই ধরেন হচ্ছে আমার একটা গ্রাফ। ঠিক আছে, এই গ্রাফটা প্রথমে একটা নর্মাল গ্রাফ নিয়েছি। দেখেন এখানে কিন্তু কোনো নেগেটিভ ওয়েটের এস সাইকেল নাই, এখানে একটা সাইকেল আছে, বাট 10 -5 -3 আসলে রেজাল্টটা আসে হচ্ছে +2। তার মানে এই ক্ষেত্রে আসলে ডায়াসটাও সাকসেস হবে, বেলম্যান ফোর্ডও সাকসেসফুল হবে। বুঝতে পারছেন? এবং আমি সাপোজ এ থেকে ই তে যাওয়ার জন্য আমি শর্টেস্ট পাথকে খুঁজবো, এ থেকে ই তে যাওয়ার জন্য শর্টেস্ট পাথ খুঁজবো। ক্লিয়ার? এটা কি সবাই বুঝতে পারছেন? সো এখন দেখেন, এই যে হচ্ছে আমার বেলম্যান ফোর্ড অ্যালগরিদম, আর এটা হচ্ছে আমার গিভেন গ্রাফটা। সো বেলম্যান ফোর্ডে ফার্স্টে কি বলে যে ফর ইচ বি বিলংস টু, মানে হচ্ছে প্রত্যেকটা ভার্টেক্সের জন্য কি করতে হবে, ডিসটেন্স অফ বি কে আমি ইনফিনিটি সেট করব, একেবারে ডায়াক্সটার মতো। প্রথম স্টেপ হচ্ছে ডায়াক্সটার মতো। সো দেখেন ফার্স্ট স্টেপে আমি কি করলাম, প্রত্যেকটা ভার্টেক্সের ভ্যালু আমি ইনফিনিটি সেট করলাম। আচ্ছা, এতটুকু ক্লিয়ার না সবার? ফার্স্ট স্টেপ, স্টেপ 1। এরপরে কি করলাম, এরপর আমি যেটা করছি সেটা হচ্ছে ডিসটেন্স অফ সোর্স। ঠিক আছে, আমি এ থেকে ই তে যেতে চাই, তার মানে সোর্স হচ্ছে আমার এ, তার মানে এ এর ডিসটেন্সকে আমি কি করলাম, 0 সেট করলাম। এইবার এখানে লেখেন তার মানে আমি কি করলাম, এইবার এই কথাটা বলি আপনি বুঝেন কিনা। তার মানে একেবারে শুরুতে ইনিশিয়ালাইজেশন যখন আমি ইনিশিয়ালাইজ করতেছি, তখন আমার সোর্স স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, একেবারে ইনিশিয়ালাইজেশনের সময়। এই কথাটা কি বুঝেন? দেখেন তো, বলেন তো, ইনিশিয়ালাইজেশনের সময় সোর্স স্যাচুরেটেড হয়ে যাচ্ছে। আমি ধরেন এই স্টেটমেন্টটা আপনাকে বললাম যে ইন দা ইনিশিয়ালাইজেশন স্টেপস অফ বেলম্যান ফোর্ড অ্যালগরিদম দ্য সোর্স গেটস স্যাচুরেটেড। এক্সপ্লেইন, বলেন তো এই অ্যান্সারটা কি এক্সপ্লেইন করতে পারবেন? একজন বলেন, বাংলা কথায় বলেন কয়েকটা। এরকম যে স্যার তারকে সব দিক থেকে ট্রাভার্স করা হয়ে গেছে, সো মিনিমাম ভ্যালুটা আমরা পেয়ে গেছি 0। চিন্তা করেন, সোর্সের ভ্যালু 0 আছে, 0 কি আর কখনো কমবে? না স্যার, কমবে না, তাই না? 0 এই ভ্যালুটা কখনোই আমার কমবে না। ঠিক আছে, তার মানে আলটিমেটলি এই জিনিসটা হচ্ছে কি, যে প্রথম স্টেপে আমি কি করলাম, সোর্সকে আমি স্যাচুরেটেড করে দিলাম। তার মানে বেলম্যান ফোর্ড বা ডায়াক্সটা বলেন বা প্রিমস বলেন, যে কোনো অ্যালগরিদমই আসলে স্টার্ট হয় সোর্সকে স্যাচুরেটেড করার মাধ্যমে। ঠিক আছে, সোর্স স্যাচুরেটেড হয়। এখন বলেন সোর্স বাদে, ধরেন এই গ্রাফের মধ্যে আমার n সংখ্যক ভার্টেক্স, তাহলে সোর্স যদি বাদ দিই, তাহলে আর বাকি থাকলো কয়টা ভার্টেক্স? n-1টা ভার্টেক্স, তাই না? বাকি থাকলো আর কয়টা? n-1টা ভার্টেক্স না? এখন ডায়াক্সেস অ্যালগরিদম যে কাজটা করে, সে প্রতি স্টেপে অ্যাটলিস্ট একটা ভার্টেক্স কে হচ্ছে আমার স্যাচুরেটেড করার চেষ্টা করে। ঠিক আছে, বা বেলম্যান ফোর্ডে আমার আলটিমেটলি জিনিসটা কি, দেখেন বেলম্যান ফোর্ডে আমি যে জিনিসটাতে রেজাল্টটাতে বা যে কাজটা আমি ফাইনালি করতে যাবো, প্রত্যেক স্টেপে আমার অ্যাটলিস্ট একটা ভার্টেক্স কে আমি স্যাচুরেট করার চেষ্টা করবো। কথাটা বুঝেন? ঠিক আছে, পুরো এক্সপ্লেনেশন দিচ্ছি না। সো সোর্স বাদে যেহেতু আমার আরো n-1টা ভার্টেক্স আছে, তার মানে আমার জিনিসটা আলটিমেটলি কনসেপ্ট হচ্ছে আমার লুপটা চলবে, নেক্সটে আমি n-1 সংখ্যক বা লুপ চালাবো। এটা কিন্তু পুরো এক্সপ্লেনেশন দেই নাই। ঠিক আছে, জাস্ট বলে রাখলাম n-1টা ভার্টেক্সকে স্যাচুরেটেড করার জন্য n-1 বা লুপ চলবে। ঠিক আছে, এই জিনিসটা আপনি রিমার্কসে লিখে রাখেন, এইটা আস্তে ধীরে বুঝতে হবে, এটা এত সহজ টপিক না। ঠিক আছে, যে কি হবে, কেন আমি এখানে স্যার n-1। কথাটা বুঝি না, আবার একটু বলেন স্যার। এরপরে দেখেন বেলম্যান ফোর্ডের নেক্সট একটা দেখতে পারতেছেন যে একটা লুপ আছে, এই লুপটা n-1 বার চলে, তাই না? n-1 বার চলে না?
এই যে একটা লুপ চলে n-1, জি স্যার। এই n-1 বার এই n-1টা বার লুপ চলে n-1টা ভার্টেক্সকে স্যাচুরেট করার জন্য। এটা লিখে রাখেন। এটা কোনো এক্সপ্লেনেশন, এত ক্লিয়ার এক্সপ্লেনেশন আমি দেই নাই, বাট আজকে প্রবাবলি আর দিতে পারবো না, ঠিক আছে? কারণ আজকে আর মনে হচ্ছে না সময় খুলে দিতে পারবো, এটা আসলে ভালোই সময় লাগবে আরো, ঠিক আছে? সো আজকে আর আগাবো না, ঠিক আছে? এটা এক ক্লাসে শেষ করতে